হ্যালো, কেমন আছো? জি ম্যাম, ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমি উঠছি অনেক সকালে। তো এতক্ষণ আসলে একটা গ্রুপে খুব আড্ডা দিচ্ছিলাম। তো ওই জন্য একটু আরো মানে আড্ডাটা খুব জমছে। ওই জন্য একটু ক্লাস থেকে টাইম নিলাম। এই তো তোমাদের সবার জীবন যাপন কেমন চলছে? কেমন যাচ্ছে তোমাদের লাইফ? বলো। ম্যাম, খুব ভালো, খুবই আলহামদুলিল্লাহ। ভালো। জি আলহামদুলিল্লাহ, ম্যাম। হ্যাঁ, এটা একটা ঠিক কথা বলছো। আমরা সবাই সুস্থ হয়ে বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আর যে কথা বলতে এই যে করোনা মোটামুটি যেমন গতকাল না পরশু জানি একজন মানুষও মারা যায়নি, তো এই যে এরকম একটা দিন আসলে হয়তো আবার বাড়তেও পারে। আমরা এখন পর্যন্ত ক্লাসে সবাই যে আছে, ক্লাসে আসি বা না আসি সেটা কোনো সমস্যা না। আমাদের দুনিয়াতে আছি সুস্থ ভাবে, এটাই আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এই এখন এটা হলো গতদিন আমি যে বিভিন্ন ক্যারেক্টার, ও আচ্ছা সমস্যা, আমি ওই স্লাইডটা না ফোন থেকে সরাসরি ক্লাসরুমে নিতে পারলাম না। আমি একটা চেষ্টা করলাম, ল্যাপটপ থেকে করতে হবে, ল্যাপটপ আর অন করা হয়নি। তো আজকে আবার ট্রাই করবো, না হলে ল্যাপটপে অন করবো। আমি অবশ্যই তোমাদেরকে স্লাইডটা সব দেখাবো, স্লাইডটা এখনো শেষই হয়নি, অনেক কিছু করবো। বাট দেখি, যেহেতু কাগজ কলম নিয়ে গত ক্লাসে বসতে বলছিলাম, কোন কোন ক্যারেক্টারের নাম মনে আছে, কাহিনী মনে আছে, কিছু কি মনে আছে? কারো মনে থাকা উচিত। মনে করো এবং আমাকে বলবা। আমি তোমাদের কয়েক মিনিট টাইম দিব। মানে এখন একটু মনে আছে তাহলে টাইম দেওয়া লাগবে না, আর যদি মনে করো জি যে না ম্যাম, আমার কাছে মনে তো আছে। জি ম্যাম। মনে আছে না, আচ্ছা তাহলে আমি প্রশ্ন করি প্রথমে কিছু, তারপর তোমরা এমনি বলে যাবে র্যান্ডমলি। আহ ওকে। প্রথম প্রশ্ন হলো, আমরা কোন নোবেলটা পড়ছিলাম? ম্যাম, কি উইদারিং হাইট? উইথারিং হায়ার নোবেলের, হু ইজ দ্য নোবেলিস্ট? Ma'am, Emily Emily Bronte. Bronte. ইয়েস। ওকে, এবার স্টোরিটা বলো। বলবো। হ্যাঁ। আচ্ছা, ফার্স্টে কাহিনী হচ্ছে যে উইদারিং হাইটস এর যে ওনার মিস্টার আর্নশো and his wife Mrs. Arnso was living in which is the place, ma'am, in Yorkshire. They have two children. One is Hinley, and another one is Catherine. Mrs. Earnshaw was very gentle and kind person. He find a orphan child, orphan child, and he brought him to his house, and he named that child um, Heathcliff. And then he loved Heathcliff more than his own children. That is why his son Hindley was very jealous, and uh, misbehaved with Heathcliff. And then after some years, uh, Hindley go away from his house to study in college. Then after some years, when Hindley when Hindley ma'am die or weak, or he's suffering from illness. Then he came his home with his wife. Her name is France. And after their offspring name is Hilton. Then সংক্ষেপে, একটু সংক্ষেপে বলো। মানে details তো বললে অনেক সময় লাগবে। ছোট্ট করে সামারিটা, খুব শর্টে।
ম্যাম তাহলে তো ম্যাম তাহলে পারবো না, মানে আমি একটু ব্রিফ মানে তো সংক্ষেপে। একটু বড়। তো বেশি বড় লিন্টন তারপর 2-3 বছর পর সে এখানে ফিরে আসে। আসলে সে আসে রিভেঞ্জ নেওয়ার জন্য। তারপরে আচ্ছা, তারপর হচ্ছে যে এই সময় মধ্যে আবার কিছু ভাইটা না, হিন্ডলে হিন্ডলে আবার বিয়ে করে ফ্রান্সিস নামে একটা মেয়েকে। এরপর হচ্ছে যে তাদের একটা ছেলে হয়, ওদের নাম হচ্ছে হ্যারিটন, মানে ফ্রান্সিস আর হিন্ডলের ছেলে হচ্ছে হ্যারিটন। আর অন্যদিকে ইসাবেলাকে মানে লিন্টন, এডগার লিন্টনের যে বোন ছিল ইসাবেলা, ইসাবেলাকে বিয়ে করে হচ্ছে প্রোটাগনিস্ট হ্যাথক্লিফ। তারপর হচ্ছে যে ওদের ছেলের নাম হচ্ছে মিস্টার লিন্টন। আর অন্যদিকে ক্যাথরিন আর এডগার লিন্টনের মেয়ের নাম হচ্ছে ক্যাথি। তো তারপরে সব মানে মারা যায় অনেকে, এদের মধ্যে শুধু থাকে হেথক্লিফ থাকে, আর ওই যে 3 ছেলে মেয়ে, মানে ক্যাথি থাকে, তারপর হচ্ছে মিস্টার লিন্টন, আর এখানে থেকে হ্যারিটন। তো তারপরে আচ্ছা, তারপর হচ্ছে মিস্টার লিন্টন তার মেয়ে ক্যাথিকে নিয়ে অন্য একটা বাড়িতে চলে যায়। তো এই রিভেঞ্জ নেওয়ার জন্য হেথক্লিফ আবার নতুন প্লট শুরু করে, সেটা হচ্ছে সে চায় তার ছেলে মানে তার ছেলে হচ্ছে মিস্টার লিন্টন, সে ক্যাথিকে বিয়ে করবে। তারপর বিয়ে করার পরে একটা সময় লিন্টন মারা যায়। লিন্টন মারা গেলে তারপর আহ হ্যাথক্লিফ হ্যারিটনের মধ্যে তার নিজেকে দেখতে পায়, আর ক্যাথির মধ্যে ক্যাথরিনকে দেখতে পায়। তারপর তাদের বিয়ে হয়। আর তার শেষ ইচ্ছা ছিল যে ক্যাথরিনের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। এভাবেই শেষ হয়। ওকে, থ্যাংক ইউ। খুব শর্টে বলতে পারছো। কাহিনী অ্যাকচুয়ালি অনেক বেশি বড়, তাই না? তোমার যতই চেষ্টা করো শর্ট করার, আসলে শর্ট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং এখানে বড় হওয়ারই কথা, কারণ মোটামুটি মোটামুটি পুরোপুরি না হলে 3টা জেনারেশন আছে। প্রথমে আমরা দেখতে পাই ফার্স্ট জেনারেশনটা কারা বলো তো? ফার্স্ট জেনারেশন ছিল আর্নশো। ক্যাথরিনের মা বাবারা। হ্যাঁ, হ্যাঁ। মা বাবা সেখানে অল্প সময় থাকে, হয়তো 6-7 বছর। তারপরও সেটা আমরা দেখি। তারপর সেই সময় থেকে সেকেন্ড জেনারেশন হিসেবে হিথক্লিফ এবং ক্যাথরিনের স্টোরিটা দেখি। সেখানে হিন্ডলেও থাকে, লিংটন থাকে, ইসাবেলা থাকে। তাদের শৈশব থেকে যৌবন পর্যন্ত দেখতে পাই, এবং তারা এর মাঝে ক্যাথরিন ইয়াং অবস্থায় মারা যায়, ফ্রান্সিস মারা যায় ইয়াং অবস্থায়, বাকিরা আরেকটু বয়স হওয়ার পর মারা যায়। দেন থার্ড জেনারেশনটাকে দেখতে পাই। থার্ড জেনারেশন যখন একদম ইয়াং থাকে তখনই গিয়ে কাহিনীটা শেষ হয়। যেহেতু 3টে জেনারেশনের কাহিনী, বইটা অবশ্যই বড় হওয়ার কথা। আর বইটা তো অনেক বড়, বইটা পড়তে গেলে আরো বেশি সময় লাগবে। এনিওয়ে, আমি তাহলে একটু কাজ করছি। আমরা স্লাইডটা আজকে শেষ করার চেষ্টা করব। পরস্পরের সাথে মিশ্রিত হয়ে মানে স্বতঃস্ফূর্ত অনেকগুলো অরবিট আছে, মানে যেমন ধরো যে আমি সর্বশেষ যদি বলি যে হচ্ছে 2 নাম্বার সম্পর্কে কথা বলবো। 2 নাম্বার মধ্যে এস অরবিটাল আর হচ্ছে পি অরবিটাল আছে। সর্বশেষ বলি 3 নাম্বার হয়ে থাকে, তাহলে 3 নাম্বার মধ্যে এস কি ডি অরবিটাল কথা বলবো। তো সর্বশেষ তখন যতগুলো অরবিটাল এত আছে রাস্তাতে গতদিন যে অনেকগুলো সবগুলো ইভেন্ট দিলাম, অরবিটালের একটা সমান পর একটা ইভেন্ট সবগুলো তোমরা বারবার কনফিউজ হয়ে অরবিটাল হচ্ছে যাচ্ছিলে। গিয়ে একটা এবং একটা আমার কাছে মিক্স গত ক্লাসে সবচেয়ে ভালো একটা মিক্স গঠনমূলক কোশ্চেন আসছে। সহশক্তি আজকে সম্পন্ন কিসের কাছ থেকে, অরবিটাল থেকে গঠন আজকে করে। আসছে আমার ক্লাসে? এই যে ঘটনাটা, এই ঘটনাটাই হচ্ছে গিয়ে শঙ্কর হুমায়রা আদি ভাই এসে কি এসেছে একটা ক্লাসে?
না, আমি মাঝখানে আসলে দেখো তো একদম না। একদমই এখন পর্যন্ত কোশ্চেনটি কিন্তু খুব গঠনমূলক ছিল। আহ সে আসলে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে পড়ছিল। তো যখন এটা বোঝা যায়, কারণ আমি যখন বললাম যে ক্যাথরিন এবং ক্যাটরিন বিয়ে হবে, দেন সে আস্কড মি দ্যাট ফুফুর সাথে ভাতিজা বিয়ে হবে। তো জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। আলটিমেটলি তো ক্যাথরিনের মেয়ে ক্যাথরিনের সাথে বিয়ে হচ্ছে। যেহেতু তুমি বুঝছো না, পৃথিবীতে এত নাম আছে। আমাদের বাংলাদেশে কি হয়, যখন একটা বাচ্চা জন্ম হয় তার 10 থেকে 15টা নাম চলে আসে। ফ্যামিলির সবাই একটা করে নাম রাখে। আর সেখানে মায়ের নামও যা, মেয়ের নাম তা। এটা হচ্ছে একটা মজার বিষয় না? হুম। নট অনলি দিস, আরেকটা মজার বিষয় বলি। ইভেন আমরা যে আংশ ফ্যামিলি দেখবো, মিস্টার আংশর ছেলের নাম তো হিমলে আংশ, তার ছেলের নাম পেয়ারটন আংশ। পেয়ারটন হচ্ছে প্রথম আংশ যে এই বাসাটা তৈরি করেছে। তো রিলেটিভের নামে রিলেটিভদের নাম হচ্ছে, লাইক আমরা ইংল্যান্ডে দেখি রানী কুইন এলিজাবেথ 1, 2, তারপরে আরো অনেক আছে। তোমরা হিস্ট্রি অফ ইউরোপ কোর্সটা পড়েছো না? একটা মজার জিনিস একটু শেয়ার করি। হিস্ট্রি অফ ইউরোপ কোর্সটা তোমাদের কি হয়ে গেছে? হয়ে গেছে তোমাদের আগে? জি ম্যাম, হয়ে হয়েছিল গেছে, মেবি হ্যাঁ। আজ হচ্ছে। হ্যাঁ, হয়ে গেছে তোমাদের ওই সেখানে মিস দেখেছিলা? হ্যাঁ, মিস আমি বলো। এখানে একটু কনফিউজ আছি যে ওর যে ছেলে হয় বিয়ের সাথে, ওই বিয়ের পর ওই ছেলেকে যে মারে, ওটা কখন মানে টর্চার করতে করতে মেরে ফেলে? টর্চার করতে করতে তো কাউকে মেরে ফেলতে পারে না। না, এখানে কিন্তু নিজের প্রকাশটা ছেলেকে হয় যে না। মারে। ও মেরে ফেলে না তো। আচ্ছা বুঝছি, তুমি হিটলিফের ছেলের কথা বলতেছো না? হ্যাঁ হিথক্লিফের মিস। ছেলেই মারা যায় একমাত্র, হ্যাঁ। হিথক্লিফের ছেলেকে সে মারতে মারতে মেরে ফেলে এমন না। হিথক্লিফের ছেলে জন্ম থেকে অসুস্থ ছিল। জন্ম থেকে অসুস্থ ছিল, তার মা যখন মারা যায় তার 13 বছর বয়সে, তখন তাকে তার মামা মানে মিস্টার লিংটন নিয়ে আসে, কারণ তার কাছে লন্ডন থেকে চিঠি আসে যে তোমার বোন মারা গিয়েছে, তোমার বোনের একমাত্র ছেলে একা। তো যখন লিংটন তাকে নিয়ে আসে, আনার পরে হিথক্লিফ খবরটা পায়। তো একটু বাড়তি কথা বলছি, একটু জাস্ট মেসেজটা শুনে জন্য। হিথক্লিফ সবসময় জানতো তার একটা ছেলে আছে, তাতে তার কোনো কিছু আসে যায়নি। ছেলে যদি না আসতো তাতে তার কিছু আসতো যেত না। যখন কিন্তু ছেলে আছে তার আহ ওয়াইফের ভাইয়ের কাছে, দ্যাট মিনস ছেলে এখন ভালো থাকবে। সে তার ছেলেকে ভালো থাকতে দিবে না। তো তাই তার ছেলেকে সে নিয়ে যায়। এখন এমন না যে ছেলে সুস্থ সবল ভালো ভালো ছেলেকে টর্চার করতে মেরে ফেলবে, এমন বিষয় না। সেটা শুরু থেকে অসুস্থ। আজকে আমি আজকে আমি 2টা কাজ করবো, ক্রোনোলজি করবো আর প্রত্যেকটাকে একটা ছোট ছোট করে অ্যানালাইজ করবো। সেখানে দেখবা লিন্ডেন হিথক্লিফ নামে যে ক্যারেক্টার, সে ডিমান্ডিং গ্রিনি সবসময় ঘ্যান ঘ্যান করে, শরীরটা ভালো না। সে সবসময় অসুস্থ থাকে। সে অসুস্থতার কারণে মারা যায়, বাবার অত্যাচারে মারা যায় না। আর বাবার অত্যাচার কিরকম ছিল বলি, বাবার কিন্তু যেহেতু বয়স্ক ছেলে, মানে 13-14 বছর বয়সে বা 16-17 বছর বয়স ছেলেকে তো আর মারবে না, তাকে প্রচুর মেন্টাল টর্চার করতো। এবং ছেলেটা যেহেতু ফিজিক্যালি আনফিট ছিল, মানে মেন্টালি খুব বেশি স্ট্রং ছিল না, যার ফলে সে হিথক্লিফের এই টর্চার গুলাকে সে প্রতিবাদ করতে পারতো না। যেমন হিথক্লিফ তাকে উপদেশ দেয় তার ছেলে যাতে ক্যাথরিনের সাথে প্রেম করতে, সে নিজের শরীর নিয়ে কুলায় না, সে কি প্রেম করবে? তাকে প্রেশারাইজ করতো, ভয় লাগাইতো, ধমকাইতো, হিথক্লিফকে ফোর্স করতো যে কি করবে হিথক্লিফ। ইভেন তাদের বিয়ের বিষয়টাও ফোর্স করে কিন্তু হিথক্লিফ। তো এমন না যে সে বাবার টর্চারে সে মারা গিয়েছে, সে আগে থেকে অসুস্থ ছিল, এমনিতেই মারা যেত, সে কারণে সে মরেছে। এই, ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ মিস, ক্লিয়ার। ওকে। আচ্ছা, যেটা টানছিলাম, তোমরা সেখানে একটা টপিক বোধহয় পড়েছিলে, ইংলিশ রিফরমেশন, মনে আছে? আচ্ছা, মনে না থাকলে অন্যভাবে কোশ্চেনটা করে। প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক এই বিষয়টার পার্থক্যটা জানো তো? বা প্রোটেস্ট্যান্টিজম ইংল্যান্ডে কিভাবে আসছে এটা সম্পর্কে আইডিয়া আছে? এটা জানতে হবে, কারণ জানি এটা ম্যাম। জানা দরকার। ক্যাথলিক যারা কারণ তারা হচ্ছে পোপের কথা মেনে চলে। আর প্রোটেস্ট্যান্ট যারা তারা হচ্ছে যে বাইবেল বাইবেল অনুসারে চলাফেরা করে এরকম। হুম, তো এটা কেন আমাদের জানতে হবে বলি, যেহেতু আমরা সবাই ইংলিশ লিটারেচার পড়ছি। ইংলিশ লিটারেচার মানে হলো মেইনলি আমরা দেখি ইংল্যান্ডের যে লিটারি আইটেম গুলো আছে সেগুলা। এছাড়াও আমরা আমেরিকান বেশ কিছু আইটেম পাবো। তোমরা আমেরিকানের 2-3টা কোর্সে পাবা, আমেরিকান ড্রামা এন্ড পোয়েট্রি, তারপর নোবেল পাবা, সবকিছু পাবা, হ্যাঁ নোবেলও পাবা।
তাছাড়া তুমি তোমার নিউ কলোনিয়াল কিছু লিটারেচার পাবো। নিউ কলোনিয়াল বলতে সেগুলা যেগুলো কলোনি ছিল একটা যখন ইংল্যান্ডের বোরনটা মধ্যে। আমরা ইন্ডিয়ান এক্সাইটেড কিছু করি লিটারেচার তখন পাবা, হচ্ছে এরকম হয় আফ্রিকান পাবা, বাংলাদেশি গত কয়েকটা কবিতা পড়বা। হ্যাঁ, জাস্ট একটা এটার কবিতা মধ্যে থাকে, বাংলাদেশি এটা তো কবিতা সমস্যা নেই। পড়বা। আমার তো এক্সাইটেশন অবস্থায় মেইনলি সব পরিবর্তন ইংল্যান্ডের হয় হচ্ছে বেশিরভাগ গিয়ে থাকে, সর্বশেষ এছাড়া তত্ত্ব। গ্রিক তো এর পড়েছো, আগের এছাড়া গুলাতে গ্রিক কোনো ক্লাসিক। পরিবর্তন এক্সাইটেশন অবস্থায় এখন সবকিছু এই পরিবর্তন সর্বশেষ প্রোটেস্ট্যান্টিজম তত্ত্ব। তো এবং হচ্ছে এই যে জায়গায় এটা এর থেকে ওটা ওই পাশে পাঠায়। প্রোটেস্ট্যান্টিজমটা ইংল্যান্ডে কিভাবে ছিল মানে জানো? ইসরায়েল একটা এখন বই সবসময় চাই হচ্ছে আমি একটু গিয়ে শেয়ার মানে করি। কথাটা আসতে জোড়ায় চলে জোড়ায় রাখতেছে একটা এক্সাইটেশন অবস্থায় রাজাকে সবসময় ঘিরে হচ্ছে গিয়ে কাহিনী, ওর নাম সিঙ্গেল যদি হিন্দিটাই। কোনো মানে তো ফাঁকা কেন থাকে এই হলো? তাহলে একটাই বিকজ তার সে বাপ অন্য জায়গায় ছিল পাঠায়। বা দাদা ছিল ঠিক হেনরি আছে? দা সেভেন, এর আগে ছিল হেনরি দা সিক্স। এক্সাইটেশন এদের অবস্থায় নাম হয় কি, একজনের নাম তাহলে আরেকজনের জোড়ায় পাশে জোড়ায় দেয়। যেগুলো আছে ওগুলো তো হচ্ছে অন্য আমি একটু জায়গায় কাহিনীটা পাঠিয়ে শেয়ার দেয়। করি তোমাদের সাথে। হচ্ছে এটা রেনেসাঁ হচ্ছে তো যেখানে সবাই পাঠায় জানে। দিই। রেনেসাঁ কি মনে আছে? দেখো তাহলে এখানে রেনেসাঁ আমার হচ্ছে তাইলে সবাই সব রেনেসাঁ এটা তো তো আমি ক্লাসিক্যাল বুঝলাম। রিডার। এখন সর্বশেষ রেনেসাঁ সম্পর্কটা বিষয়টা ওয়ান এর পৃথিবীতে সময় আমি কিভাবে বললাম আসলো যে হচ্ছে সব এটা বলতে পরিবর্তন পারো? করে সর্বশেষ করতে হবে। এর আগের গুলাতে কোনো শুধু সর্বশেষ সম্পর্ক নিয়ে আসতে পারে। আমি বলবো। হচ্ছে জি ম্যাম বলেন। এখানে তাইলে এখন আচ্ছা, এখানে এগুলো ক্লিয়ার একটু এসবের কথা এটা হচ্ছে একটাই। যে এখানে ক্লিয়ার বিড়াল কথা আছে, আহ এখানে দুইটা আছে। তোমরা তো গ্রিক ফিলোসফারদের নাম জানো, বিখ্যাত কিছু ফিলোসফার যাদের এখানে দুইটা আছে তো? বিভিন্ন তো ইস্যুস হচ্ছে আমরা এই কিন্তু ম্যাথমেটিক্সে হাইব্রিডেশনের নাম ছোটবেলাতেই হচ্ছে পড়ে আসছি, ডিসক্রিট। রাইট? স্পেশাল এর নাইন নাম টেনে। এর নাম নামগুলা কি বলতো? হচ্ছে সক্রেটিস, এরিস্টটল, আচ্ছা প্লুটো না প্লেটো? পিথাগোরাস। এইখানে যে হ্যাঁ, বোরনের যে পিথাগোরাস, কিন্তু হাইব্রিডেশন অনেকে সেটা আছে। হচ্ছে এরা করতো কি, এরা অ্যাকচুয়ালি ফিলোসফার ঠিক আছে? ছিল। তো তো এবং এরা এরকম হচ্ছে সব এসপি বিষয় নিয়ে কাজ হাইব্রিডেশনের করতো, ব্যাপারে তারপরে খুব বেশি মেরিটোরিয়াস ছিল। এস2 তো তারা হাইব্রিডেশন অনেক এস2 বিষয় হাইব্রিডেশন লিখেছে, হাইড্রোজেনের অনেক ব্যাপারে বিষয় লিখেছে, যেমন অনেক H2 অনেক কিছু লিখেই দিয়েছে। হাইড্রোজেন তো কেমনে তৈরি যেটা হয় হলো দুইটা কি হাইড্রোজেন 16 পরমাণু 17 নিয়ে সেঞ্চুরির দিকে, এই যে মানে এরকম আছে মাঝখানে যদি বেশ আমি কয়েকটা নরমাল সুদের বেশ নরমাল কিছু সুদের কিছু বছর ইংল্যান্ডের যে আশেপাশে ইউরোপের দিকে বেশ কিছু খারাপ টাইম যায়। একটা আমাদের যেমন করোনা হলে একটা মহামারী, ওতে একটা মহামারীও হয়, আর অনেক কিছুতে অনেক অশান্তি চলে। যেটা এর হচ্ছে মাঝে হাইড্রোজেন হঠাৎ পাবো করে তাহলে হাইড্রোজেন ইউরোপের হাইড্রোজেন একটা তো হাইড্রোজেন কি ফ্লোরেন্সের হাইড্রোজেন তো মেডিসিয়ান হাইড্রোজেনের একটা খুব পারমাণবিক সংখ্যা কত? পাওয়ারফুল ফ্যামিলি। তারা করে কি হাইড্রোজেনের যে পারমাণবিক এক আর্ট, কালচার, লিটারেচার এই বিষয়গুলো হাইড্রোজেন নিয়ে আছে এবং একটা মেনলি মানুষের মাইনাস ওয়ান যে দাম সো মনুষ্য এটা সেগুলো নিয়ে তাহলে প্র্যাকটিস এটা শুরু দুইটা করে, হাইড্রোজেন কথা বলা শুরু করে, মুভমেন্ট ক্রিয়েট হয়। তো এর মাঝে যেটা হয়, তো সবাই নলেজটাকে বেশি হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক ইম্পর্টেন্স দেওয়া শুরু করে। তখন দেখা যায় এবং এই সেই ওয়ান ইজ সময় ওয়ান একটা ঘটনা ঘটে। সেই সময় এটা তো প্রিন্টিং প্রেস আছেই একটা আবিষ্কার হয়। এটাই সর্বশেষ সম্পর্ক প্রিন্টিং প্রেস তো আবিষ্কার হলে এখানে এস মানবজাতির ছাড়া ইতিহাসে এত এই বড় একটা এই ঘটনা। এস ছাড়া তো আর প্রিন্টিং কোনো প্রেস হাইড্রোজেন যখন সম্ভব না আবিষ্কার হয় তখন তো হচ্ছে যে একটা এখানে ব্যক্তি হচ্ছে করে কি, আরেকটা হাইড্রোজেন এই হচ্ছে যে এখানে গ্রিক আরেকটা হাইড্রোজেন ফিলোসফারদের যে তো এটা হচ্ছে লেখাগুলা, তাহলে ওই এস টু সেগুলা সহজ ভাষায়, এগুলা লেখাটা কঠিন ছিল আগে, সহজ ভাষায় লিখে পাবলিশ করে। এটা তো আসলে আর কেউ হাইব্রিডেশন ব্যর্থ সম্পর্কে বই স্যার দেখে দেখে একজন লিখতো, আরেকজন দেখে দেখে লিখতো, অনেক এস সময় লাগতো। হাইব্রিডেশন আসলে প্রিন্টিং স্যার তো দেয় আর হয়ে যায়, যার ফলে হাইব্রিডেশন অ্যাভেলেবিলিটি খুব বেড়ে গেল, সংখ্যা তারপরে বাড়লো, ডিএস ডিএস কোয়ান্টিটি বাড়লো, সবার হাতে হাতে গিয়ে পৌঁছালো। পৌঁছানোর ফলে যেটা হলো, এবার হচ্ছে মানে কম এই যে গ্রিক এডিশন কম ফিলোসফারদের যে সংখ্যা তো আসলে কথাগুলা যেমন এবং ধরো মানে গ্রিকের যে যে তাদের আইডিয়াস গুলা, এসপি এই টু আইডিয়াস সম্পর্কে মানুষকে অনেক সিএল বেশি ভিডিও শেয়ার যখন করলো, কেমনে হয় বা এবং হচ্ছে শেয়ার এসপি হওয়ার সম্পর্কে ফলে এআই সেই আইডিয়া গুলোকে সিএসসিএল কাজে লাগিয়ে, সিএসসি সেই কেমনে আইডিয়া হয় গুলোকে গবেষণা করে আরো অনেক নতুন নতুন এডিকে আমি বিষয় কাজ লিখবো শুরু হচ্ছে করা কি হলো। তোমার যেমন সবসময় হচ্ছে কেন্দ্রীয় উপর মনে রাখবে অনেকে কি বলছে এখানে আগে বলছে বলা হচ্ছে হতো কি, বিসিএল ত্রিজোটের নলেজ ঘটনা কিন্তু চেঞ্জ হয়ে গেল। বিসিএল এর আগে ত্রিজোট কথা বলতো কি, বিসিএল এর নাম কি পৃথিবীর নাম কি হবে চারপাশ সূর্য ঘুরে, আইডিয়াটি পুরো চেঞ্জ হয়ে নাম গেল। কি হবে বিসিএল সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে। এরকম আর্ট, লিটারেচার থেকে শুরু করে পোয়েট্রি, পৃথিবী, ব্রোন না সব, ব্রোন এমন কোনো বিষয় নাই, ম্যাথমেটিক্স থেকে শুরু করে প্লাস মাইনাস সবকিছুর একটা চেঞ্জ আসলো। একটা নতুন করে রিভার্স হলো, নলেজের রিভার্স হলো। দ্যাট ওয়াজ রেনেসাঁ। এখন রেনেসাঁ যখন সবকিছু রিভার্স হলো, তখন মানুষ প্রচুর পড়াশোনা করলো। এখন যখন প্রিন্টিং প্রেস, তোমাদের কি মানুষ প্রশ্ন করি, খ্রিস্টানদের রিলিজিয়াস যে গ্রন্থ সেটার মধ্যে বাইবেল, তোমাদের কি মনে হয় যখন প্রিন্টিং প্রেস পৃথিবীতে আসলো তখন কি বাইবেল মানুষের হাতে হাতে ইজিলি পৌঁছালো, নাকি আগে যেরকম ছিল সংখ্যা মানুষের কাছে সেরকমই থাকবে? ইজ দেয়ার এনি চেঞ্জ অর উইল দেয়ার বি এনি চেঞ্জ? বলতো কি মনে হয়, কি হতে পারে? হুম? বাইবেলের সংখ্যায় কোনো পরিবর্তন হতে পারে এই যে প্রিন্টিং প্রেস আসছে? নিচ অনেক হইছে, বাইবেল তো অনেক অনেক বিকৃতি হচ্ছে। অনেক তখন তখন প্রচুর প্রিন্টেড হইলো এবং জায়গায় জায়গায় গেল। আগে হচ্ছে কি, বাইবেল লিখতে হাতে লিখে কয়জন লিখবে, এত বড় বই লিখে লিখে কয়টা যেত। যখন প্রচুর প্রিন্টেড হলো বাইবেল, তখন সবার হাতে হাতে বাইবেল চলে গেল। মাউস লাগবে এখন না, মাউস সবাই নিয়ে যাও। পড়া শুরু করলো, ইচ এন্ড এভরি ওয়ান পড়ে দেখলো, কি ব্যাপার,
আমাদেরকে দিয়ে যেসব ধর্মীয় বিষয় প্র্যাকটিস করানো হয় এর অনেক কিছু তো নাই বাইবেলে। আমাদের ধর্মগ্রন্থ বাইবেল, বাইবেল আমাদেরকে লাইফ স্টাইল টিচ করবে। আমাদেরকে এখন চার্চ থেকে যেসব কাজ করতে বলছে, বা চার্চের আন্ডারে জমি থাকতে চার্চ অনেক সম্পত্তি ওন করছে, তারপরে কেউ কোনো পাপ করলে চার্চকে টাকা দিলেই তার পাপটা মোচন হয়ে যাচ্ছে, তাকে দিয়ে আর কোনো শাস্তি দেওয়া হচ্ছে না, এগুলা তো নাই। আর অনেক অন্যায় অনেক ঘটনা ঘটছে যেটা আমাদের বাইবেলে বলে নাই, কিন্তু করছে, এতে সাধারণ মানুষের লাইফ নষ্ট হচ্ছে। তো এখন কি করব? তাহলে এটা মানবো না। তাহলে এইসব ঘটনার আলটিমেটলি পিছনে কে আছে? প্রেস, কি জানি বললাম, প্রিন্টিং প্রেস। প্রিন্টিং প্রেস আসলো, নলেজ শেয়ার হলো, বাইবেলের নলেজ শেয়ার হলো, অন্যদিকে গ্রিক ফিলোসোফারদের নলেজ শেয়ার হলো। তো যখন বাইবেলের নলেজ শেয়ার হলো, তখন একটা গ্রুপ আসলো, ভদ্রলোকের নাম ভুলে গেছে, একটা বিখ্যাত লোক। ওই ভদ্রলোক করলো কি, উনি প্রথম লিডার এই রিফরমেশনের। উনি একটা গ্রুপ ক্রিয়েট করলো, গ্রুপটা সহ গিয়ে প্রস্তাব দিল চার্চকে যে দেখেন, আপনাদের চার্চের অ্যাক্টিভিটিস এর প্রবলেম আছে, আমরা বাইবেল পড়েছি, আমরা মন অ্যাক্টিভিটিস চেঞ্জ করেন, রিফর্ম করেন প্লিজ। রিফর্ম তো দূরের কথা, উল্টো তাদেরকে টর্চার করা হয়। তো যখন মানুষ কোনো কিছু বোঝে এবং যদি মানুষের মধ্যে সাহস থাকে, তখন তারা পিছু হটে না। তখন তারা আন্দোলন করলো, যখন দেখলো যে কোনোভাবেই চার্চকে ঠিক করা সম্ভব হচ্ছে না, মানুষ ভুল শিক্ষে মানুষের জীবন ধ্বংস হচ্ছে অনেক ক্ষেত্রে, তারা নতুন করে একটা ভাগে ক্রিয়েট করে ফেলো, দ্যাটস প্রোটেস্ট্যান্ট। প্রোটেস্ট্যান্ট মানে তো প্রতিবাদ, তাই তো? এই প্রোটেস্ট্যান্টিজমটা কার বিরুদ্ধে প্রোটেস্ট তারা করছে? এটা ধর্মের বিরুদ্ধে তো মোটেও না। এই যে ধর্মের যে ভুল প্র্যাকটিস গুলা করা হচ্ছে, যেটা বাইবেলে দেয়া নাই, সেই প্র্যাকটিসের বিরুদ্ধে বিষয়টা আসছে। তো এইটা চললো কিছু কিছু দেশে। এখন ইংল্যান্ডে এটা এটা কোন এখন মজার বিষয় হচ্ছে, ইংল্যান্ডের যে রাজা ছিল তখনকার সময়ে, হেনরি 7, তিনি আবার ক্যাথলিক যে নর্মাল যে ট্র্যাডিশনাল ক্রিশ্চিয়ানিটি সেটা নিয়ে খুব ভালো ছিলেন। তিনি এগুলো নিয়ে কোনো আগ্রহী বোধ করলেন না, যে কি প্রোটেস্ট্যান্ট আনলো, দরকার নেই। তারপর যেটা হলো, ভদ্রলোকের বেশ কিছু ছেলে মেয়ে আছে। তো ভদ্রলোকের প্রথম ছেলেটা ইয়াং, তো সে ভাবলো একটা রিচ ফ্যামিলির মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিবে। একটা রিচ ফ্যামিলির মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিল। ইন্টারেস্টিং স্টোরি বলছি, সবাই শোনা, শুনছো কি সবাই? এখন ইন্টারেস্টিং স্টোরি বলছি, আর জি ইউ ম্যাম। লিসনিং টু মি? জি খুব ম্যাম। মজার। তো এখন বিয়ে দিল, অনেক বড় লোকের মেয়ে, অনেক পাওয়ারফুল লোকজনের সাথে আত্মীয়তা, এবং প্রচুর যৌতুক নিয়ে আসলো। আসার পর রাজা তো খুবই খুশি, বাট তার ছেলেটা অসুস্থ ছিল, বিয়ের কিছুদিন পরে ছেলেটা মারা যায়। তখন সে ভাবে, এত পাওয়ারফুল ফ্যামিলির আত্মীয়দের সাথে মানে আত্মীয় মানে বংশগত ভাবে আত্মীয় একটা মেয়েকে সাথে আনলাম, এত যৌতুক পেলাম, মেয়েটাও তো ভালো, কে বাদ দিব না। সে তার আরেক ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার পর শুরুর দিকে তারা খুবই হ্যাপি কাপল ছিল, তারা দুজনেই প্রচন্ড খুশি, এন্ড তাদের বেশ কয়েকটা বাচ্চা হয়। একটা বাদে সবগুলাই মরে যায়, একজন খালি রয়ে যায়, সে একটা মেয়ে, তার নাম হলো ম্যারি। হি ওয়াজ কুইন ম্যারি। সে মরে যায়। তো মরে যাওয়ার বাচ্চাটাই মানে একটা মেয়ে থাকে, বাকি সব মরে যায়। তো কয়েক বছর পরে রাজার মনে হয় না, আমার তাকে ছেড়ে রাখবে, আমার তো বংশ রক্ষা করতে হবে, কি করব? বিয়ে করব। এর মাঝে রাজা যেটা করলো যে তার যে ওয়াইফ, তখনকার ওয়াইফ, আমি ওয়াইফের নাম পরে ভুলে গিয়েছি। তো ওয়াইফের অ্যাটেন্ডেন্স থাকতো না অনেকগুলো, যে মহিলা ওয়াইফের নাম ছিল ক্যাথরিন। ক্যাথলিন হতে পারে, ভুলে গেছি এই মুহূর্তে। তো ওয়াইফ তো অনেক অ্যাটেন্ডেন্ট থাকে না, লেডি অ্যাটেন্ডেন্ট, এর মধ্যে একটা মহিলার সাথে সে পরকীয়া করে। উম, করার পরে তাকে সে আর বিয়ে করে না। কয়েকদিন পর সে লেডি অ্যাটেন্ডেন্টের কয়টা বোনের মেয়ের সাথে সাথে তার করে? পরকীয়া। চারটে না একটা বললেন? একটা মানে প্রথমে তো সে ওয়াইফ আছে, ওয়াইফ থাকা অবস্থায় ওয়াইফের অ্যাটেন্ডেন্টের সাথে তার প্রেম হয়। তো ওই মেয়ের সাথে অ্যাটেন্ডেন্টের সাথে প্রেম হলো, তার সাথে আর বিয়ে হয় না। এক সময় ছাড়াছাড়ি হয়ে যায়। তার কিছুদিন পরে ওই ওয়াইফের যে অ্যাটেন্ডেন্টের সাথে তার প্রেম ছিল, তারই আপন বোনের সাথে সে রিলেশন দেয়। আপন বোনটা ছিল খুবই ধূর্ত, চতুর। তার কথা হচ্ছে, আমি তো কুইন হব। তো সেই মহিলা প্রেগনেন্ট হয়। তো যখন মহিলাটা প্রেগনেন্ট হয়, তখন মহিলা তাকে বলে যে তোমার আমাকে বিয়ে করতে হবে, আমি কোনো ইলেজিটিমেট চাইল্ড জন্মাতে চাই না, আই ওয়ান্ট ইউ টু ম্যারি মি। তাছাড়া তোমার বউ তো তোমাকে ছেড়ে দিতে পারে না, হয়তো আমি তোমাকে ছেড়ে দিব।
তখন সামহ রাজা ওই মেয়ের প্রতি খুব দুর্বল। উফ, কি প্রেম, প্রচন্ড ভালোবাসা, প্রচন্ড ভালোবাসা। তো সে এখন বিয়ে করবে। এখন বিয়ে করতে হলে তাকে আগের বউর কাছ থেকে ডিভোর্স নিয়ে দেন তার সেকেন্ড বউকে বিয়ে করতে হবে। সিস্টেম ছিল এমন যে যেহেতু বিয়েগুলা চার্চে হয়, তো চার্চে যেহেতু বিয়ে হবে, আগের বউকে ছেড়ে তো বিয়ে করতে হবে, তো চার্চ থেকে পারমিশন নিতে হবে যে প্রথম বউর সাথে তার বিয়েটা শেষ হয়ে গেল। এখন সে কি করবে? তাকে এখন যেহেতু সে রাজা, তো সে আহ, রোমে যে পোপ আছে, পোপের কাছে চিঠি পাঠালো যে আমাকে পারমিশন দেন, আমার তো আহ, ছেলে হচ্ছে না, আমার বংশ রক্ষা করতেই হবে, তো তার সাথে আমার ছাড়াছাড়ি করে দেন, আমি সেকেন্ড বিয়ে করবো। তো এটা তখনকার সময়ে এটা খুব লেজিটিমেট এবং খুব স্ট্রং একটা যুক্তি যে একজন রাজার বংশ রক্ষা করতেই হবে, কারণ বংশ রক্ষার মাধ্যমে মনার্কিটা চলবে, রাজতন্ত্র চলবে, পরবর্তী রাজা আসতে হবে। সো অবশ্যই অবশ্যই তাকে বিয়ের পারমিশন দেওয়া উচিত। এটা স্ট্রং যুক্তি। তো দিতে পারতো পোপ, কিন্তু পারলো না কেন? তখন ওই এলাকায় মানে পোপ যে এলাকায় ছিল সে এলাকায় অন্য একটা পাওয়ারফুল রাজা অ্যাটাক করেছিল, এবং তার আন্ডারে পোপ বন্দি ছিল। এমন না যে ঘরে নিয়ে বেঁধে রাখছে, ওরকম না, জাস্ট মানে গৃহবন্দী ক্যাটাগরি আর কি। ওই যে যে রাজার আন্ডারে সে ছিল তখন, সেই রাজা ছিল আবার আহ রাজা, এবং আমাদের যে হেনরি দা এইট, যে যাকে নিয়ে আমরা এত কথা বলছি, তার যে ওয়াইফের কাছ থেকে সে ডিভোর্স চায়, তার আবার দুজন খুব ঘনিষ্ঠ আত্মীয়। কিরকম আত্মীয়? মেয়েটা হলো ওই রাজার ফুপু। হ্যাঁ। তো মেয়ে, রাজার কথা হচ্ছে আমার ফুপুকে ডিভোর্স দিয়ে তুই আরেকটা বিয়ে করবি? দিব না করতে। তো ওই পাশ থেকে রাজা পোপকে প্রেশার দিল যে তুমি ডিভোর্সের পারমিশন দিবা না। কবে তো নিজের জীবন যায়, আবার সে রাজাকেও অখুশি করতে পারে না। সে করলো কি, টানছিল বারবার, হ্যাঁ দিব দিব করে করে ঘুরাচ্ছিল। রাজা তো আর তর সয় না, সে কবে বিয়ে করবে, তার তো বিয়ে করার খুব শখ। ওইদিকে মেয়েটা খুবই বুদ্ধিমান, তাকে প্রেশার দিচ্ছে বিয়ে করো। তখন এদিকে আহ রাজার যে একটা খুব ঘনিষ্ঠ অ্যাডভাইজার ছিল, তারা বললো যে দেখেন রাজা, আপনি একটা কাজ করেন কি, আপনি ওদের পিছে পিছে ঘুরতেছেন একটা পারমিশনের জন্য, আপনি একটা কাজ করুন, ওইখান থেকে সরে আসুন। আপনি ওই চার্চের সাথে সম্পর্ক শেষ করে ফেলেন। এখানে প্রোটেস্টান্টিজম আপনি মানে হচ্ছে না কেন, আপনার চার্চের কাছ থেকে পারমিশন লাগবে। এখন আপনি যেহেতু, আমরা যেহেতু ক্যাথলিসিজমে আছি, তো পোপের পারমিশন না হলে হবে না। আপনি একটা কাজ করেন, রোমান ক্যাথলিক চার্চের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে ফেলেন, করে এখানে প্রোটেস্টান্টিজম ক্রিয়েট করেন, তাহলে আমরা নিজস্ব চার্চে নিজেরাই হেড হয়ে যাব, আমরা আপনাকে পারমিশন দিব। তখন সে বিয়ের জন্য, দেখো কতটা প্রেম, এত ভালোবাসা দেখছো জীবনে? হুম। এত ভালোবাসে সে তার হবু ওয়াইফকে, তাকে ভালোবাসে, তাকে বিয়ে করার জন্য, ডিভোর্সের পারমিশন পাওয়ার জন্য সে রোমান ক্যাথলিসিজমের সাথে দেশের সমস্ত সম্পর্ক, সে কিন্তু ক্যাথলিককে প্রচন্ড ভালোবাসতো, ক্যাথলিসিজমের সাথে তার কোনো ব্যক্তিগত রিলেশন ছিল না। সে ওটা সম্পর্কটা ছিন্ন করে দেয়। সে তার যে দুজন ঘনিষ্ঠ অ্যাডভাইস, একজনকে সম্ভবত প্রধানমন্ত্রী বানিয়ে দেয়, আরেকজনকে চার্চের ক্যান্টারবারি চার্চের হেড বানিয়ে দেয়। বানিয়ে দেওয়া মাত্র সে তাকে বিয়ের ডিভোর্সের পারমিশন দেয়। ডিভোর্সে সুন্দর করে বিয়ে করে ফেলে। এবং সেই সময় থেকে, এটা সম্ভবত 1500 শুরুর দিকে বা 1500 একটু আগে হতে পারে, কারণ 1500 তো আমরা এলিজাবেথ দা ফার্স্ট কে পাই। পৃথিবীতে ইংল্যান্ডের গোল্ডেন এরা যে সময়ে হয়, এলিজাবেথ ওরই সন্তান ছিল। তো তাহলে ওই সময়টাই হবে 1400 সামথিং থেকে 1500 শুরুর দিকে হতে পারে। তো তখন সে দেশে শুরুর দিকে। প্রতিষ্ঠান ক্রিয়েট করে। এবং সেই সময় থেকে একটু গন্ডগোল শুরু হয়, কারণ সবাই তো আলটিমেটলি ক্যাথলিক, রাজা একা প্রোটেস্ট্যান্ট। আরো মজার বিষয় বলি, রাজার যে মেয়ের সাথে প্রেম ছিল, মানে যাকে সে বিয়ে করবে হবু বউ, সেই মহিলাও ছিল প্রোটেস্ট্যান্ট। যার ফলে ওই হবু বউ এবং বাকি যে দুই সহচর, তারা সবাই রাজাকে ফুসলায় যাতে রাজা প্রশ্নের ক্রিয়েট করে, এবং রাজা যাতে পটেও যায়। এবং পরে বেশ কিছু বছর দেশে বেশ অরাজকতা চলে। রাজা তো জাস্ট নিজের বিয়ের জন্য কাজটা করলো, বাট দেশের মানুষ তো ক্যাথলিক বেশি, এখন রাজা প্রশ্ন হলো তারা কি করবে, বেশ অশান্তি হয়। এখন লাভ স্টোরি এন্ডিংটা করি। এত প্রেম, এত প্রেম, পরে একটা বাচ্চা হলো। বাচ্চাটা কি, এগেইন একটা মেয়ে। হ্যাঁ, এবং মজার বিষয়, যখন বিয়ের প্রোগ্রাম হয় তখনও দেখা যায় মহিলাটা প্রেগনেন্ট হয়েছে। তো আমরা জানি যে প্রেগনেন্ট অবস্থায় মহিলাদের শরীর অনেক ভারী হয়ে যায়। এরকম ভারী শরীর নিয়ে মেয়েটা বিয়ে করে। বিয়ের পর একটা মেয়ে হয়। মেয়ে হওয়ার পর তো ভালোই হ্যাপি হ্যাপি ছিল। তারপরে কি হয়? তারপরে রাজা আবার প্রেমে পড়ে।
বুঝতে পেরেছো? আবার প্রেমে পড়ে, কার প্রেমে পড়ে? ওরই? নো, তার অ্যাটেন্ডেন্টের। তারই মানে তার যে ওয়াইফ, বর্তমান বর্তমান ওয়াইফে লেডি অ্যাটেন্ডেন্টের প্রেমে পড়ে, এবং এখানে আর বিয়ে করে না। এদিকে প্রথম সেকেন্ড যে বউটা, তাকে আর তার ভাল লাগে না। তাকে কোন একটা, তার সহযোগী মানে রাজা তার সহকারী সহ ওকে একটা কোন একটা কিছুতে ফাঁসিয়ে একটা অপরাধী দেখা তাকে মেরে ফেলে, শেষ। আর লাস্টে প্রেমটা করলো, সেই ঘরে একটা ছেলে হয়। ছেলে হয়, এবং ছেলে হওয়ার পরে লাস্ট প্রেমিকাটাও মরে যায় অসুস্থ, বাচ্চা জন্ম দেওয়ার পরে। তো রাজা তারপর আর প্রেম টেম করে না, বিয়ে টিয়ে করে না। তার 8-10 বছর পর সে এমনি মরে যায়, 10-15 বছর পরে। তো সে মারা যাওয়ার পর আহ প্রথমে তার ছেলেটাই সম্ভবত রাজা হয়, লাস্টের প্রেমিকার ঘরে ছেলে। তো ছেলেটা অসুস্থ ছিল, বেশিদিন বাঁচে না। পরে তার প্রথম ঘরের যে মেয়ে, ম্যারি, সে হয়। আর লাস্টে হয় এলিজাবেথ। এলিজাবেথ হলো সেকেন্ড ওয়াইফের ঘরের মেয়ে। এবং এই সে এলিজাবেথ, যে সময় শেক্সপিয়ার সাহেব ইংল্যান্ডে সুন্দর সুন্দর নাটক করেছিলেন, এবং এই সে এলিজাবেথ ম্যাডাম, যে সময়টাকে বলা ইংল্যান্ডের গোল্ডেন এরা। এবং এলিজাবেথ শাসন করে 1558 থেকে 1603 সাল পর্যন্ত। এই হলো হেনরি দ্য স্টোরি। হেনরি দ্য স্টোরিটা আসলে খুব ইম্পর্টেন্ট তোমাদের সবার জানার জন্য, যেহেতু তোমরা ইংলিশ লিটারেচার স্টুডেন্ট। ইংল্যান্ডের হিস্ট্রিটা জানা তোমাদের খুবই দরকার। এবং ইংল্যান্ডের অনেক হেনরি কনফ্লিক্ট। 8 না 9? হেনরি এইট, হ্যাঁ। হেনরি দ্য এইট, হেনরি দ্য এইট। তার টোটাল ওয়াইফ ছিল দুইটা, আর গার্লফ্রেন্ড অনেকগুলাই ছিল। ছেলে মেয়ে তিনটে লেজিটিমেট ভাবে দেখানো হয়েছে, এর মধ্যে দুইটা হয়েছে দুই বউ, একটা একটা জাস্ট অ্যাটেন্ডেন্টের ঘরে ছেলেটা হয়েছে। এই, তো এটা একটা মানে ইন্টারেস্টিং ঘটনা যে একটা এত বড় একটা চেঞ্জ আসে জাস্ট একটা বিয়েকে ফোকাস করে। এবং যখন সে বিয়ের জন্য এমন করলো, তখন নিশ্চয়ই তার সেকেন্ড বউ ভাবছিল যে তাই কত না ভালোবাসে। যে কল্পনা করেছে এই লোকই পরে আরেকটা মেয়েকে বিয়ে করবে, বিয়ে করতে চাইবে বা ভালোবাসবে, এবং তাকেই মেরে ফেলবে। দিস স্টোরি। এই এই হলো এই কাহিনীটা, তোমরা সবাই মনে রাখবে। এখন আমরা যে অংশে ছিলাম সেটাতে যাই। আমি কিছু ক্রাইম নিয়ে আসি তোমাদের। গত পরশুদিন যখন আমি পুরো স্টোরিটা বলছিলাম উপন্যাসে, তো একটা পর ইভেন্ট আসছিল। আমরা এই মজার বিষয় হচ্ছে, এই উপন্যাসে সেটিংটা খুব ভালোভাবে দেয়া, খুব ভালোভাবে টাইমটা একদম ক্লিয়ার ভাবে ইয়ারগুলা দেয়া আছে। ঝটপট আমি ইয়ারগুলো পড়ে যাচ্ছি। 1500. The stone above the front door of Wuthering Heights, bearing the names of Catherine Archer, is inscribed possibly to mark the completion of the house. আমি বলেছিলাম যে একটা হেয়ারটোন আছে হলো বর্তমান হেয়ারটোন, যে ক্যাথরিনের হবু হাজবেন্ড। আর আরেকটা হেয়ারটোন ছিল শুরুতে, যে ভদ্রলোক এই বিল্ডিংটা তৈরি করেছে। তো 1500 দিকে বিল্ডিংটা তৈরি হয়। আচ্ছা, 1758 Nellie is born, 1761 Heathcliff and Catherine are born, 1767 Mr. Anshaw brings Heathcliff to live at Wuthering Heights, 1774 Mr. Anshaw sends Finlay away to college, 1777 Mr. Anshaw dies, Finlay and Frances take possession of Wuthering Heights, Catherine first visit her school friends around Christmas time. একটা কোশ্চেন করে ঝটপট দেখে অ্যান্সার করো। নেলি বড় না ক্যাথরিন বড়? বয়সে কে বেশি বড়? Nelly ma'am. নেই নেই। Yes, নেলি। কত বছরের বড় হতে পারে? বলবো কত বছরের বড় হতে পারে? 6 Dos. 3 3 তিন। 3 ওকে, 3 বছরে, ফাইন। নেক্সট আর যাচ্ছে। 1778 Hareton is born in June, Francis dies, Hindley begins his slide into alcoholism. 1780 Catherine becomes engaged to Edgar Linton, Heathcliff lives with an Heights. 1783 Catherine and Edgar are married, Heathcliff arrives at Thatchford's Grange in September. 1784 Heathcliff and Isabella elope in the early part of the year. Catherine becomes ill with brain fever. Young Catherine is born. Late in the year, Catherine dies. 1785 Early in the year, Isabella flees within Harrods and settles in London. Linton is born. আচ্ছা মিস, 1785 ক্যাথরিনের মেয়ে ক্যাথরিনই। এটাই তো বললাম, আমার যখন বড় ভাতিজা হইলো, আমার বাপ একটা নাম রাখছে, আমার মা একটা নাম রাখছে, আমার ভাবি একটা নাম রাখছে। আমার তো মানে নাম নিতে মারামারি লাগবে, এরকম একটা অবস্থা। আর এখানে একই নাম কেন রাখছে বলো তো? এই যে আমরা গোলায় যাবো এর জন্য। মানে পৃথিবীতে আসলে নামের কি অভাব আছে? কত সুন্দর সুন্দর নাম, তাই না? এটা আসলে কালকে আমার ঈশার প্রশ্নটা খুব ভালো লাগছে, বললো মেয়ে ফুপুর সাথে কেমনে ভাতিজার বিয়ে হয়েছে। কথা তো সত্যি, তাই না? এই দুই জায়গায় এইটাই ক্যাথরিনের তো মিস দরকার আছে? এতক্ষণ চিন্তা করতেছিলাম, আপনি আবার নামের কথা বললেন।
খুবই বিরক্তিকর, একই নাম দুই জায়গায় দিবে কেন, তাই না? ওইটাই এরা এরা করতো আর কি ম্যাম নাম তখন। দুটো তো ভিন্ন, একটা হচ্ছে ক্যাথেরিন আর একটা হচ্ছে ক্যাথি। না, ক্যাথরিনই আবার